শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্স। উত্তরপ্রদেশে সব মাদ্রাসা হলো নিষিদ্ধ। রায় আদালতের বিপাকে 27 লক্ষ শিক্ষার্থী এবং 1 লক্ষ শিক্ষক। অপরদিকে দুর্নীতি মামলায় এবার পালা রাজ্যের আরেক মন্ত্রীর। ইতিমধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী, হেভিওয়েট নেতা জেলবন্দি। এবার কি তবে আরেক মন্ত্রী হতে চলেছেন জেলবন্দি? এমনটাই আশঙ্কা। অপরদিকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলকে 542 কোটি টাকা চাঁদা লটারি সংস্থার। উঠছে নানা প্রশ্ন সাফাই তৃণমূলের। এছাড়াও লোকসভার টিকিট মেলেনি, তাই অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সাংসদের। অপরদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে যারা আমানত করেছিলেন, বড় সুখবর, চালু হলো ওয়েবসাইট। ফেরত পাবেন সমস্ত টাকা, আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন আজকে ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে সেটাও বিস্তারিত জানাবো। জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খবরগুলো নিয়মিত দেখবার জন্য শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির। বন্ধ একাধিক মেট্রো স্টেশনের গেট। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির। সেই কারণে কড়া নিরাপত্তা প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায়। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ। বন্ধ করা হয়েছে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনের গেট, যার মধ্যে লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনের প্রবেশ এবং বাহির হবার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকেই। প্যাটেল চক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে নিরাপত্তার কারণ দেখিয়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের 5 নম্বর গেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই ফেরত পাবেন টাকা। রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে আমানতকারীদের সমস্ত টাকা দেওয়া হবে ফেরত। অবশেষে চালু হলো ওয়েবসাইট। রোজ ভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে। আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল আমানতকারীদের সম্পূর্ণ টাকা ফেরাবার ব্যবস্থা করবে সরকার। আর এবার শুরু হলো সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। চালু হলো অনলাইন ওয়েবসাইট। বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হলো। হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি। ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে। এরপর সেই আবেদনের ভিত্তিতে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। যে ওয়েবসাইটটি চালু হয়েছে সেটি হলো www.rosevalleyadc.com। আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলল অ্যাসেটস ডিসপোজাল কমিটি। 2015 সালে মামলার ভিত্তিতে রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে ওয়েবসাইটটি খোলার কথা ছিল, তবে একটু বিলম্বিত হলেও ওয়েবসাইটটি অবশেষে চালু হলো। আমানতকারীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা। জানা গিয়েছে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা প্রথমে ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ 5,000 টাকার মধ্যে। অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারীদের টাকা। তথ্য অনুসারে প্রায় 60 লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজ ভ্যালিতে। জানা গিয়েছে রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 800 কোটি টাকার অধিক। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেবার ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র বিজেপিই নয়, পিছিয়ে নেই রাজ্যের সরকার তৃণমূলও। দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে লটারি সংস্থার কাছ থেকে 542 কোটি টাকার অধিক চাঁদা পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু কার টাকা এলো জানা ছিল না কিছুই, বলছে তৃণমূল। বন্ড মারফত দলীয় তহবিলে টাকার উৎস নিয়ে শুরু বিতর্কের দায় এড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। লটারি রাজা হিসেবে পরিচিত স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং সংস্থা থেকে 542 কোটি টাকা চাঁদা পাওয়ার পেছনে দলের কোনো ভূমিকা নেই বলে দাবি করছেন দলীয় নেতৃত্ব। রাজ্য তৃণমূলের নেতা কুণাল ঘোষের বক্তব্য, কোন কোম্পানি কত টাকা দিয়েছে তা তৃণমূল জানত না।
প্রসঙ্গত নির্বাচনী বন্ডের মাধ্যমে দলীয় তহবিলে প্রাপ্য অর্থ নিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র রাজ্যের দুই শাসক দল বিজেপি এবং তৃণমূল। রাজনৈতিক দলের তহবিলে এই দান নিয়ে চর্চা শুরু হয়েছে লটারি সংস্থা ফিউচার গেমিংয়ের দেওয়া টাকা নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে যে হিসেব সামনে এসে পৌঁছেছে তাতে এই লটারি সংস্থা সবথেকে বেশি টাকা চাঁদা দিয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল দলটিকে। বিজেপিকে দেওয়া তাদের অর্থের পরিমাণ তৃণমূলের থেকে অর্ধেক। এই তথ্য সামনে আসার পর অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে। তবে এ প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল ভবনে বক্সে এসে কারা টাকা রেখে গিয়েছে তা তাদের জানাই নাকি ছিল না, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। কেন রাজ্যের শাসক দলকে একটি লটারি সংস্থা এত পরিমাণ বিপুল টাকা দিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, তৃণমূলকে কিছু না জানিয়ে কে বা কারা যেন এসে ড্রপ বক্সে কোটি টাকা রেখে গিয়েছে। মানুষকে এতটাই নির্বোধ ভাবেন তৃণমূল। দিল্লিতে আবগারি কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রধান চক্রী বা কিংপিন আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে ইডি। এই বন্ড কেলেঙ্কারির জন্য কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না, সেই প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। লুটপাট, দুর্নীতি, বন্ডের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বা কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ইতিমধ্যে কারাগারে বন্দী রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। এবার পালা ভোটের প্রাক্কালে তৃণমূলের আরও এক মন্ত্রীর। ইতিমধ্যে তল্লাশি হয়েছে বাড়িতে, এবার ইডি তলব রাজ্যের এই মন্ত্রীকে। টানা 14 ঘন্টা তল্লাশির পর এবার হাজিরার নোটিশ। চলতি সপ্তাহেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, সেদিনের তল্লাশিতে মন্ত্রীর একটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এছাড়াও তার বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা ইডি বাজেয়াপ্ত করে বলে দাবি। সেই মোবাইল থেকে নানা তথ্য তালাশের জন্য তাকে হাজিরার নির্দেশ বলেই জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার যোগ থাকার তথ্য সামনে উঠে এসেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া ডায়েরিতে 100 জনের বেশি নাম রয়েছে। তার মধ্যে রয়েছে রাজ্যের এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। অপরদিকে বহরমপুরে প্রচারে আসছেন ইউসুফ পাঠানের ভাই ইরফান পাঠান। আইপিএলের ব্যস্ত সূচি শেষ হলেই দাদা ইউসুফ পাঠানের জন্য বহরমপুরে নির্বাচনী প্রচারে আসছেন ভাই ইরফান পাঠান। সোমবার বহরমপুরে একটি দোল উৎসবে অংশগ্রহণ করে এমনটাই জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে অটোগ্রাফ এবং সেলফির আবদার মেটাতে দেখা যায় এদিন ইউসুফ পাঠানকে। তিনি জানাচ্ছেন, আমি অভিভূত, মাঠের বাইরে যে ভালোবাসা আমি পাচ্ছি তার বদলে আমার তাদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। এরপরে ইউসুফ পাঠান জানান, ইরফান পাঠান আইপিএল নিয়ে একটু ব্যস্ত, সুযোগ পেলেই সে এখানে আমার হয়ে প্রচারে আসবে। তাছাড়া আগামী 5 বছর আমি বহরমপুরে থাকতে এসেছি, কাজ করতে এসেছি। এই সময়ের মধ্যে আরও বিখ্যাত ক্রিকেটাররা এখানে আসতেই থাকবে বলে জানিয়েছেন এদিন ইউসুফ পাঠান। বিজেপি শাসিত যোগী রাজ্যে নিষিদ্ধ হলো মাদ্রাসা, রায় আদালতের। উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করার আদেশ দিল আদালত। শুক্রবার উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট এই রায় দেয়। রায়ে উত্তরপ্রদেশের মাদ্রাসা পরিচালনকারী আইন 2004 বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। রায়ে মাদ্রাসায় লেখাপড়া করা শিক্ষার্থীদের প্রচলিত স্কুলগুলিতে শিক্ষা গ্রহণের জন্যে পাঠাবার কথা বলা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের এই রায় 27 লক্ষ শিক্ষার্থী এবং 25,000 মাদ্রাসার প্রায় 1 লক্ষ শিক্ষকের জীবনে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ওই রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ। রায়ে বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী বলেন, রাজ্য সরকার এটাও নিশ্চিত করবে যে রাজ্যের 6 থেকে 14 বছর বয়সী কোনো শিশু যেন যথাযথভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার সুযোগ থেকে বাদ না পড়ে যায়। মেলেনি লোকসভার টিকিট, অভিমানে আত্মহত্যার চেষ্টা। অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামিলনাড়ুর এক সাংসদের। গতবার লোকসভা নির্বাচনে জিতেছিলেন তিনি, কিন্তু এবার আর তার ওপরে ভরসা রাখল না দলের এমন আচরণে ব্যথিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সাংসদ। বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন লোকসভা সাংসদ। আপাতত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। ঘটনাটি তামিলনাড়ুর। 2019 সালে এমডিএমকের টিকিটে লোকসভা নির্বাচনে জেতেন এই গণেশ মূর্তি। ইরোড কেন্দ্র থেকে নির্বাচিত হন
৭৬ বছর বয়সী সাংসদ। তবে এবার নির্বাচনের টিকিট পাননি, তারপরে রবিবার অসুস্থ হয়ে পড়েন গণেশ মূর্তি। সকাল 9:30 নাগাদ থেকে বারবার বমি করতে থাকেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেই সময় জানা যায় বিষ খেয়েছেন এই এমডিএমকে সাংসদ। এদিন বেলা 2:30 নাগাদ গণেশ মূর্তিকে কোয়েম্বাটোরের আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই প্রাক্তন সাংসদকে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট মেলেনি গণেশ মূর্তির। সেই অভিমান থেকেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই আপাতত অনুমান করা হচ্ছে। ভোটে জয় পেলে এলাকার মহিলাদের নিয়ে যাব দিদি নাম্বার 1 অনুষ্ঠানে, এমনটাই অভিনব প্রতিশ্রুতি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বলছেন, লজ্জা হচ্ছে এটা শুনে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে অভিনব প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে প্রচারে বেরিয়ে রচনা ব্যানার্জির ঘোষণা, তিনি বিজয়ী হলে তার সঞ্চালনা করা রিয়েলিটি শো দিদি নাম্বার 1 অনুষ্ঠানে ওই কেন্দ্রের দিদিরা ডাক পাবেন। আর জানিয়ে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা ব্যানার্জির কথায়, যদি বিজয়ী হই তবে সব থেকে বড় কাজ যেটা করব সেটা হলো চ্যানেলের সঙ্গে কথা বলবো। চ্যানেলকে বলবো আগে হুগলির দিদিদের আগে ডাকো অনুষ্ঠানে। সবাইকে বলবো, আমাকে যদি দিদি নম্বর 1 করতে চাও, হুগলি জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদিদের আগে দিদি নম্বর 1-এ ডাকো, তারপরে অন্য সব দিদিরা আসবে অনুষ্ঠানে। রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবে হাজির ছিলেন রচনা ব্যানার্জি। সেখান থেকেই মহিলা ভোটারদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এ নিয়ে রচনা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন। লকেট চ্যাটার্জি বলেন, মানুষ দিদি নম্বর 1-এ যেতে চায় না, মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, শিল্প চায়। অপরদিকে সর্বশেষে রাজ্যের ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নেব। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য।